পথ, এই কবিতাটি আমি আসলে ওই যে গজল শুনতে শুনতে এই গজল থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতাটা রচিত। সেটা হচ্ছে, যদি যেতে চাও যাও, আমি পথ হব চরণের তলে, না ছুঁয়ে তোমাকে ছোঁব, ফেরাবো না পোড়াবই হিমে লনলে। সুপ্রিয় দর্শক, এক প্রহরের এই আলোচনায় বার্তা24.com-এর স্টুডিওতে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলা কবিতার বিরল প্রজসন্তান, কবিতার রাজপুত্তুর, প্রেম, বিরহ ও দ্রোহের কবি জনাব হেলাল হাফিজ। আপনারা জানেন, সম্প্রতি তার নতুন একটি কাব্যগ্রন্থ বেরিয়েছে, বেদনাকে বলেছি কেদনা। আমরা আজকের এই অনুষ্ঠানে কবির সঙ্গে এই বইটি নিয়ে আড্ডা দেব, জানব এই বইয়ের আদ্যোপান্ত এবং এই বই দীর্ঘ 34 বছর পর এই বই প্রকাশের নেপথ্য কথা। আমি প্রথমেই কবিকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। কেমন আছেন? আছি মোটামুটি। আমি তো বেশ কিছুদিন একটু অসুস্থ ছিলাম, এখন একটু ভালো, আগের চেয়ে একটু ভালো আছে। আপনাকে দেখেও মনে হচ্ছে আগের চেয়ে ভালোই আছেন। তো হেলাল ভাই, আমরা খুব অনানুষ্ঠানিকভাবেই আমাদের আজকের আলোচনাটা এগিয়ে নেব। আমরা জেনেছি এবং পত্রপত্রিকায় দেখেছি যে 34 বছর পর 1986 সালে বেরিয়েছিল আপনার যে জলে আগুন, প্রথম কবিতার বই যে জলে আগুন জ্বলে। এবার বেরোলো বেদনাকে বলেছি কেদনা। এই 34 বছর সময় নিলেন কেন? এত দীর্ঘ দিন পরে আবার কবিতার বই বের হলো একটি নতুন। এটা আসলে খুব বড় কারণ দুটো আমি বলবো। একটা হচ্ছে আমি খুব কম প্রতিভাবান, আরেকটি হচ্ছে বড় কারণ যে ভয়ানক অলস আমি। আলস্য আমার কাছে নারীর চেয়েও প্রিয়। যে জলে আগুন জ্বলে বের করার আগে কিন্তু আমি 17 বছর কবিতা লেখালেখি করেছি। 17 বছর অপেক্ষা করে আমি আমার প্রথম বই যে জলে আগুন জ্বলে বের করেছিলাম 1986 সনে। এটারও একটা কারণ আছে। কারণটা হলো, তোমার তো জানাই আছে, সেই সময়ে বইমেলায়, আমাদের যে বার্ষিক বইমেলা হয় ফেব্রুয়ারিকে মাথায় রেখে, সেখানে কয়েকশো কবিতার বই বেরোতো, যেটা আজকে কয়েক হাজারে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমি লক্ষ্য করেছিলাম যে এই যে এত কবিতার বই বের হয়ে মেলা যেদিন শেষ হলো, তারপরে আর এই বইয়ের কোনো নামগন্ধ মানে হ্যাঁ কারো মুখে উচ্চারিত হয় না, কোনো কবিতার কথা আলোচিত হয় না। তো তখন আমার খুব ভেতরে ভেতরে একটা জেদ চাপলো যে আমি আমার প্রথম বইটা যত প্রয়োজন অপেক্ষা আমি করব, কিন্তু এমন একটি বই করতে চাই যে বইটি বেনজলে ভেসে যাবে না। মেলা শেষ হলেও এই বইটির অনুরণন, এই বইটির প্রভাব যেন কাব্যামোদী পাঠকের মনে এবং মগজে একটা স্থায়ী প্রভাব ফেলে। সেই জন্যে আমি 17 বছর লেখালেখি করে তারপর যে জলে আগুন জ্বলে বের করেছিলাম। বই প্রকাশের আগেই খ্যাতিমান একজন কবি, আপনি বাংলা কবিতার ইতিহাসে আপনার নামটি আগেই লিখিয়েছেন। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আপনার এই যে জলে আগুন জ্বলের যে বিপুল বৈভব, বিপুল খ্যাতি, এরপরে কি আপনি মনে করেছিলেন যে আপনি এর চেয়ে ভালো কিছু দিতে পারবেন না, এই ভীতি, অথবা আপনার আলস্যটাই মুখ্য ছিল? না, ওইটা এক ধরনের ভীতি তো তৈরি করেছিল এই জনপ্রিয়তা। আর আসলে এই যে জলে আগুন জ্বলে এবং বেদনাকে বলেছি কেদনা, এই দুটোর
যে সময় কালে রচিত দুটো বই, দুটোর প্রেক্ষাপট কিন্তু একদম ভিন্ন। ধরো যে জলে আগুন জ্বলে আমি যখন কবিতা লেখা শুরু করি, তখন আমার কলেজ জীবন এবং পরে এসে বিশ্ববিদ্যালয় জীবনে, তখন এই ভূখণ্ডে একটা উত্তাল সময়, ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা সময় যাচ্ছে। আমি কিন্তু ছাত্র জীবনেও নয়, আমার কর্মজীবনেও নয়, কখনোই কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হইনি, কর্মীও না। কিন্তু 1969 সনের গণ অভ্যুত্থান এমনই এক আন্দোলন ছিল যে কে মিছিলে গেল কে গেল না সেটা বিষয় ছিল না। বিষয় ছিল সেই সময় আমাকে বাধ্য করেছে ওই পংক্তি লিখতে যে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অভূতপূর্ব অতুলনীয় একটা গণ অভ্যুত্থান ঘটেছিল 1969 সনে। এইটা আজকালকার ছেলেমেয়েদেরকে বোঝানোই যাবে না যে কত স্বতঃস্ফূর্ত এবং কত গভীর এবং নিবিড় একটা আন্দোলন গড়ে উঠেছিল। মানুষ একজন মানুষের অঙ্গুলি হেলনে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক অঙ্গুলি হেলনে এই দেশের সেই সময়ের 7.5 কোটি মানুষের সিংহভাগ মানুষ তার আদেশ এবং তার আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্যে রাস্তায় নেমেছিল। এই বইয়েই আপনার ছোট কবিতা লেখার চল শুধু নয়, আমরা যে জলে আগুন জ্বলাতেও আপনার ছোট কবিতা দেখেছি। ওখানে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র কবিতা আপনি লিখেছেন অশ্লীল সভ্যতা, নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না। তো এই কবিতা তো এই আপনার ক্ষুদ্র কবিতার সঙ্গে কিন্তু আমরা আগেও পরিচিত হয়েছি। এই জন্য আমি বলবো যে এই কবিতার এই যে ক্ষুদ্র কবিতা সম্পর্কে আপনার মতামত কি এই বইয়ে যেগুলো? যে জলে আগুন জ্বলেতে আমি এই অনুকাব্য বেশ বোধহয় কয়েকটা আছে। আরেকটা বোধহয় এই অশ্লীল সভ্যতা ছাড়াও বোধহয় কোমল কংক্রিট নামে একটা কবিতা আছে। জলের আগুনে পুড়ে হয়েছি কোমল, কি দিয়ে মজবে বলো আগুনের জল। খুব হৃদয়গ্রাহী, মানুষকে স্পর্শ করেছিল। কিন্তু এই বেদনাকে বলেছি কেদনা, এটা তুমি ঠিকই বলেছ। আমি ধরো আমার এই অবসর জীবন প্রায় সারাক্ষণই ফেসবুকের সামনে বসে কাটাই। এক কথায় বলতে পারো যে আমি এই অ্যান্ড্রয়েড মোবাইলকে কাব্যাকারে এই মালাকবন্দি করেছি। না, এখানে আমি একটা কবিতা দেখছি যে অনেকের মুখে মুখেও নাকি আমি শুনেছি যে এটা চলে গেছে, যে থুতুও অমৃত হয় চুম্বকীয় চিকন চুম্বনে। এই কবিতা শেষ কয়েকটি লাইনে, একটি লাইনে কবিতা শেষ কয়েকটি শব্দে। এরকম আরও কবিতা আছে যে ওড়না তোমার বুকের ওড়না আমার প্রেমের জায়নামাজ। এবং আমি যতদূর শুনেছি যে এগুলো অনেকের মুখে মুখে চলে গেছে। আমি এই সূত্রে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে এখানে যে কবিতাগুলো আছে সেটিতে দেখা যাচ্ছে প্রেম এবং প্রেমের যে ইচ্ছা অভিপ্সা বা একটা আগ্রহ আকুলতা সেটি বেশি স্থান পেয়েছে। কিন্তু আপনার যে জলে আগুন জ্বলেতে প্রেমের সঙ্গে সঙ্গে বিরহ কাতরতা এবং কষ্ট, যেমন আপনার কষ্টে ফেরিওয়ালা একটি কবিতা ছিল, আপনার মানবানল একটি কবিতা ছিল, যেগুলো বিখ্যাত সব কবিতা। এখন আগুন আর কতটুকু পড়ে সীমাবদ্ধতার ক্ষয় সীমিত বিনাশ, মানুষের মতো আর এত নয় আগুনের সোনালি সন্ত্রাস। আগুন পোড়ালে তবু কিছু রাখে কিছু থাকে, হোক না তা ধূসর শ্যামল রং ছাই। মানুষে পোড়ালে কিছুই রাখে না কিচ্ছু থাকে না, খাঁখা বিরান আমার কিছু নাই। এই যে বিরহ এবং মানে মানুষ পোড়ালে কিছুই থাকে না একজনের, তো এই যে আপনার আগের বইয়ে আমরা দেখতে পাচ্ছি যে কষ্ট বিরহ, তো এইটার হেতুটা কি? আপনার জীবনে কি কষ্ট বেশি? না, সেই কষ্টের ছোঁয়া এই বেদনাকে বলেছি, কেদনাতেও আছে।